আসসালামু আলাইকুম। পাশকুড়ি ফাইন্যান্স অ্যান্ড তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ। আজকে আমরা পড়ব ফাইন্যান্স ব্যাংকিং দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। তো চলো দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে চেক, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট। আচ্ছা, চেক কি? আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমাদের একটা চেক বই দেওয়া হয়, যেটা লিখে আমাদের ব্যাংকের ডিপোজিট করা অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের ব্যাংকের থেকে আমরা টাকা তুলতে পারি। আর প্রমিসারি নোট আমরা অ্যাকাউন্টিংয়ে পড়েছি না, প্রদেয় বিল, প্রদেয় নোট। প্রমিসারি নোট জিনিসটা আসলে মূলত ওইটাই। তো চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের কী কোশ্চেন আসে, কীভাবে কোশ্চেন আসে। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ইন ডিটেলস কোনো কোশ্চেন আসবে না, আমাদের টু দ্য পয়েন্ট কোশ্চেন আসবে, অর্থাৎ আইন বা কোনো বিষয় স্ট্রেট ফরওয়ার্ড জানতে চাইবে। সো চলো আমাদের পড়াশোনা শুরু করি। দেখো, হস্তান্তরযোগ্য ঋণের দলিল 1881 সালের আইন অনুযায়ী চেক, বিনিময় বিল এবং পত্র এগুলো লিখিত হয় হচ্ছে কত সালের আইন অনুযায়ী? 1881 সালের হস্তান্তরযোগ্য বিনিময় বিল আইন। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন 1881, এটা অনুযায়ী আমাদের চেক, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট এগুলা আমাদের পরিচালিত হয় বা লিখিত হয়। এবার দেখো, চেক আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর একটা শর্তহীন লিখিত আদেশ। তাহলে চেক মূলত কেমন ধরনের আদেশ? চেক একটা লিখিত আদেশ, কারণ চেকে আমরা যে অ্যাকাউন্ট হোল্ডার, সে সিগনেচার করে ব্যাংকের উপর একটা লিখিত আদেশ করে। সো এই লিখিত আদেশটা কেমন? শর্তহীন, অর্থাৎ কোনো শর্ত থাকবে না চেকে। যে চেকটা প্লেস করবে তাকে টাকা দেওয়া হবে। দেখো, চেকে সাধারণত কয়টা পক্ষ থাকে? চেকের পক্ষসমূহ আমরা একটু খেয়াল করি। চেকের প্রধানত পক্ষ হচ্ছে তিনটা। কি কি? অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার যে অ্যাকাউন্ট, সে মূলত একটা কি ফ্যাক্টর, প্রথম পক্ষ, এবং তাকে বলা হচ্ছে আদেশটা। সো প্রথম আদেশক বা ড্রয়ার, আদেশটা। এবার কার উপর সেই অ্যাকাউন্ট হোল্ডার আদেশ করতেছে, অর্থাৎ কাকে টাকাটা দিতে বলতেছে? সো ব্যাংকে বলতেছে, ব্যাংকের উপর আদেশ করতেছে, ব্যাংকের উপর শর্তহীন লিখিত আদেশ। সো এই কারণে ব্যাংক আদিষ্ট বা ড্রয়ি। সো ড্রয়ি কে? ড্রয়ি ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ড করা হয় সেই ব্যাংকে যে আদেশ দেওয়া হয় যে টাকাটা দেওয়ার জন্য, সেই জন্য ব্যাংককে বলা হচ্ছে আদিষ্ট বা ড্রয়ি। আর যে চেকটা প্লেস করবে, এখন সে প্রাপক বা পেই। এখন এই প্রাপক ডাইরেক্ট যিনি আদেশক, সেও হতে পারে, আবার তার পক্ষে মনোনীত কোনো ব্যক্তিও হতে পারে। মনে করো তুমি একটা অ্যাকাউন্ট হোল্ডার, তুমি চেক লিখে দিছো, তোমার কোনো ভাই বা বন্ধুকে দিয়ে বলছে যে তুই টাকাটা তুলে নিয়ে আয়। তুমি একটা বাহুক চেক লিখে দিছো, সে টাকাটা তুলে নিতে গেছে। সেই ক্ষেত্রে ব্যাংকের আদেশক তুমি, ড্রয়ি বা আদিষ্ট ব্যাংক, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট, আর প্রাপক বা পেই যাকে তুমি পাঠিয়েছো টাকাটা তুলে আনতে। এক্ষেত্রে আদেশক এবং পেই কিন্তু একই ব্যক্তি হতে পারে যদি তুমি নিজেই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে আনো। সো প্রধানত চেকের পক্ষসমূহ তিনটা: আদেশটা, আদিষ্ট এবং প্রাপক। এবার বিনিময় বিল কি জিনিস? বিল অফ এক্সচেঞ্জ। চলো দেখি। পাওনাদার কর্তৃক দেনাদারের উপর আদেশ টাকা পরিশোধের জন্য, এটাও একটা শর্তহীন লিখিত আদেশ। এটার পক্ষ তিনটি। সো আমাদের এখানে মূলত মনে রাখতে হবে বিনিময় বিলের পক্ষ কয়টা? তিনটা। তো চেকের সাথে বিনিময় বিলের এটা কিন্তু খুবই একটা মিল আছে। চেকের পক্ষ তিনটা, বিনিময় বিলের পক্ষ তিনটা। আর আমাদের অঙ্গীকারপত্র বা প্রমিসারি নোট, নোটস পেয়েবল, নোটস রিসিভেবল আমরা পড়েছি না, যে প্রদেয় নোট, প্রাপ্য নোট। সো এটা দেনাদার কর্তৃক পাওনাদারের টাকা পরিশোধের একটা শর্তহীন লিখিত আদেশ। এটা এর পক্ষ দুইটা। সো অঙ্গীকারপত্রের পক্ষ কয়টা? দুইটা। চেক আর বিনিময় বিল এই দুইটার কিন্তু পক্ষ সেম তিনটা, শুধুমাত্র দুইটা পক্ষ কার? সেটা প্রমিসারি নোট বা অঙ্গীকারপত্রের। এখন একটা জিনিস খেয়াল করো, প্রমিসারি নোট এটা একটা প্রতিশ্রুতি। দেখো, চেক এবং বিনিময় বিল এই দুইটাই কিন্তু আদেশ। তো চেক আর বিনিময় বিল দুইটাই আদেশ, কিন্তু প্রমিসারি নোট একটা প্রতিশ্রুতি। তাহলে এটা লিখিত প্রতিশ্রুতি, এটা কোনো আদেশ না। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে নিচের কোনটা একটা লিখিত প্রতিশ্রুতি, অথবা যদি আসে অঙ্গীকারপত্র কি একটি লিখিত আদেশ নাকি একটি লিখিত অঙ্গীকারপত্র, একটি লিখিত প্রতিশ্রুতি, তাহলে আমাদের উত্তর কি হবে? একটা লিখিত প্রতিশ্রুতি। চলো দেখি আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক্সে কি কি আছে। আচ্ছা, চেকের প্রকারভেদ আমরা এখানে দেখতে পাচ্ছি: বাহক চেক, হুকুম চেক আর দাগ কাটা চেক। আচ্ছা, যে চেকে তুমি কোনো এক্সট্রা রেস্ট্রিকশনস দাও না, তুমি অ্যাকাউন্ট হোল্ডার, তুমি সিগনেচার করে টাকার অ্যামাউন্ট বসায় দেওয়া দিছো যে ভাই যা তুই টাকাটা উঠায় নিয়ে। সো তোমার ভাই বা বন্ধু গিয়েছে ব্যাংকে, বলছে, ব্যাংকে চেকটা দিছে, ব্যাংক কোনো ভেরিফাই না করে, যেহেতু এটা বাহক চেক, জাস্ট টাকাটা তাকে দিয়ে দিছে, এইটা বাহক চেক। আর যে চেকে তুমি যে পেই বা প্রাপক তার নাম উল্লেখ করে দাও, অর্থাৎ কাকে টাকাটা দিতে হবে সেটা ফিক্স করে দাও। মনে করো আমার বন্ধু রাকিব, এবং রাকিবকে আমার টাকাটা দিতে হবে। তুমি প্রাপকের জায়গায় রাকিবের নাম লিখে দিছো, এবং এটার জন্য ব্যাংক চেকের পিছিয়ে একটা এন্ডোর্সমেন্ট বা পৃষ্ঠা অঙ্কন করতে হয়। দেখো, হুকুম চেক,
নির্দিষ্ট ব্যক্তি বা আদেশ অনুসারে কেউ পায়, অর্থাৎ তুমি ব্যক্তির নাম নির্দিষ্ট করে দিচ্ছ রাকিব। সো এর পেছনে হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্সমেন্ট করতে হয়, অর্থাৎ পিছনে হচ্ছে রাকিবের সিগনেচার, মোবাইল নাম্বার, এই দুইটা দেওয়া লাগে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পৃষ্ঠাঙ্কন করা। আর পৃষ্ঠাঙ্কনটা মেইনলি করে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার। সো অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার লাগে হচ্ছে 2টা, আর হচ্ছে যাকে টাকা দিতে হবে তার সিগনেচার লাগে একটা, আর হচ্ছে তার মোবাইল নাম্বার দেওয়া লাগে। এবার হচ্ছে আমাদের দাগ কাটা চেক, ক্রস চেক। দেখো, চেকের বাম কোণে 2টি আড়াআড়ি সমান্তরাল রেখা, অর্থাৎ আমরা যদি এটাকে একটা চেক হিসাবে বিবেচনা করি, তাহলে বাম কোণে এরকমভাবে 2টা দাগ যদি কেটে দাও, তখন সেটা হবে হচ্ছে দাগ কাটা চেক। এবার এটা তুমি বাহক চেকেও দাগ কাটা চেক করতে পারো, হুকুম চেকেও দাগ কাটা চেক করতে পারো। দাগ কাটা চেকের প্রসিজারটা কি? দাগ কাটা চেক হচ্ছে সরাসরি ব্যাংক তোমাকে কোনো টাকা দিবে না, যে এই দাগ কাটা চেকটা প্লেস করবে তার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ওই টাকাটা ট্রান্সফার করে দেবে। এটা হচ্ছে দাগ কাটা চেকের সিকিউরিটি। অর্থাৎ হুকুম চেক এবং বাহক চেকে যে ইনসিকিউরিটি থাকে সেটা দূর হচ্ছে দাগ কাটা চেকের মাধ্যমে। এবার হচ্ছে বাসি চেক, সেল চেক, স্টেল চেক। বাসি জিনিস কি? যেটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, আগের দিনে ছিল। এখন ব্যাংকের একটা চেক বাসি হতে কতদিন লাগে? 6 মাস লাগে। দেখো, চেকের তারিখ থেকে পরবর্তী 6 মাস পার হয়ে গেলে তখন তাকে বাসি চেক বলে। অর্থাৎ আজকে যদি মনে করো 20 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ আজকে তুমি চেকটা লিখছো, এই চেকটা তুমি কতদিন পর পর্যন্ত তুমি ব্যাংকে জমা দিলে টাকা পাবে? 6 মাস। সরি, জুন, জুলাই, আগস্ট। সো আগস্টের 20 তারিখে পর্যন্ত যদি তুমি জমা দাও 2026 সালে, তখন হচ্ছে তোমার এই চেকের টাকা তুমি পাবে। কিন্তু যদি তুমি আগস্টের 21 তারিখে নিয়ে যাও, তখন হচ্ছে এটা বাসি চেক হয়ে যাবে, কারণ 6 মাস বা 180 দিন পার হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের বাসি চেক। পরবর্তী তারিখের চেক, অর্থাৎ আজকে হচ্ছে তুমি 20 তারিখে হচ্ছে চেকটা লিখেছো, কিন্তু তুমি ভুল করে এখানে হচ্ছে মনে করো 22 তারিখ লিখে দিছো। এখন এটা হচ্ছে তোমার কাটাছেঁড়া করতে পারতেছো না, চেক সাধারণত কাটাছেঁড়া করার নিয়ম নাই, সে কাটাছেঁড়া করলে হচ্ছে পরে পুরোপুরি এন্ডোর্স করতে হয়। সো পরবর্তী তারিখ তো হচ্ছে তোমার হচ্ছে এখন 22 তারিখে গিয়ে এই চেকটা জমা দিতে হবে। তুমি যদি আজকে 20 তারিখে গিয়ে ব্যাংকে চেক জমা দাও, তোমাকে টাকা দিবে না, কারণ এখানে ডেট লেখা আছে 22 তারিখ। হচ্ছে স্বীকৃতি। বিনিময় বিলের ক্ষেত্রে দেনাদার বিলে স্বাক্ষর করে দায় স্বীকার না করলে তা কার্যকর হয় না, কিন্তু চেকের ক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন নাই। দেখো, চেকের ক্ষেত্রে কিন্তু কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না। তাহলে স্বীকৃতির প্রয়োজন হয় কোথায়? স্বীকৃতির প্রয়োজন হয় হচ্ছে বিনিময় বিলে। চেকে স্বীকৃতি লাগে না। চেকে হচ্ছে তোমার আদেশটা আদিষ্ট 3টা পক্ষ থাকে, সো সিগনেচার করলে এনাফ। দেখো, পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্সমেন্ট। পৃষ্ঠাঙ্কন আমরা কোন চেকের ক্ষেত্রে পড়েছিলাম? আমরা পড়েছিলাম হুকুম চেকের ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কন করতে হয়। দেখো, মালিকানা হস্তান্তরের উদ্দেশ্যে দলিলের পেছনে আলাদা কাগজে স্বাক্ষর করা, অর্থাৎ চেকের যদি ব্যাক পার্ট যেটা থাকে, এটা ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। সো ব্যাক পার্টে মালিককে 2টা সিগনেচার করতে হয়, যে আমি, আর এই সাইডে হচ্ছে যে পেই থাকে তার সিগনেচার এবং ফোন নাম্বার থাকে 017, যাই হোক। সো এখানে হচ্ছে মালিক যে সিগনেচার বা আদেশটা সিগনেচার করে দেয় যে এই ব্যক্তিকে টাকা দিবেন, সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্সমেন্ট। অসম্মানিত বা ডিসঅনার চেক। তুমি চেকে লিখে দিছো যে এই ব্যক্তিকে 10,000 টাকা দিবেন, কিন্তু দেখা যাচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা আছে 9,000। এখন তো ব্যাংক তো তোমাকে 10,000 টাকা দিতে পারবে না, কারণ তোমার তো ফান্ড লিমিটেড। তোমার তো 9,000 টাকা আছে, ব্যাংক কীভাবে 10,000 টাকা দিবে? তো তখন হচ্ছে চেকটা ডিসঅনার করে দেয়, ব্যাংক চেকটা ফেরত দিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সো এই ধরনের চেককে বলা হয় হচ্ছে ডিসঅনার চেক বা অসম্মানিত চেক। দেখো, পর্যাপ্ত টাকা না থাকা বা ভুল থাকলে ব্যাংক যখন চেক ফেরত দেয়, সেটাকে বলা হচ্ছে আমাদের ডিসঅনার চেক। অনুগ্রহের দিন, ডেজ অফ গ্রেস। আচ্ছা, অনুগ্রহ মানে শুনতেই তো বোঝা যাচ্ছে যে মনে করো একটা ডেডলাইন শেষ হয়ে গেছে, এরপরে দয়া দাক্ষিণ্য করে একটু এক্সটেন্ড করছে টাইম, সেইটাকে বলা হচ্ছে অনুগ্রহের দিন। এটা হচ্ছে বিনিময় বিলের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো, বিনিময় বিল বা প্রমিসারি নোটের মেয়াদ শেষ হওয়ার পর, অর্থাৎ মেয়াদ শেষ, এরপরে হচ্ছে অতিরিক্ত 3 দিন সময় দেওয়া হয়, এটা আইন অনুযায়ী দেওয়া হয়। সো মেয়াদ শেষ হওয়ার পরে অতিরিক্ত যে 3 দিন সময় দেওয়া হয় সেই পেমেন্টগুলোকে রিকনসিলেশন করার জন্য, সেটাকে বলা হয় হচ্ছে ডেজ অফ গ্রেস বা অনুগ্রহের দিন। হয়তো ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হচ্ছে একটা সরকারি সিকিউরিটি, সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী হস্তান্তরযোগ্য ঋণের দলিল। অর্থাৎ ট্রেজারি বিল কোন ধরনের ঋণের দলিল? একটি স্বল্পমেয়াদী ঋণের দলিল যেটা হস্তান্তরযোগ্য। চলো দেখি অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে। দেখো, চেক ও বিনিময় বিলের মধ্যে প্রধান মিল কোনটা? আচ্ছা, আমরা পড়েছিলাম চেক কি? চেক হচ্ছে একটা শর্তহীন আদেশ। বিনিময় বিল কি? এটাও একটা শর্তহীন আদেশ। কিন্তু প্রমিসারি নোট কি? এটা হচ্ছে একটা শর্তহীন প্রতিশ্রুতি। তাহলে দেখো, উভয় কি প্রতিশ্রুতি? চেক কি প্রতিশ্রুতি? না, এটা আদেশ। উভয় শর্তহীন আদেশ? হ্যাঁ, উভয় শর্তহীন আদেশ। উভয়ের পক্ষ কি 2টি? না, হচ্ছে আমাদের চেক এবং বিনিময় বিল বোধের কিন্তু পক্ষ 3টা। 2টা পক্ষ হচ্ছে কার? আমাদের প্রমিসারি নোটের।
হচ্ছে উভয় ব্যাংক আছে, তাহলে আমাদের এখানে উত্তর কোনটা? উভয় শর্তহীন আদেশ। তাহলে আমাদের উত্তর হচ্ছে উভয় শর্তহীন আদেশ। এই অধ্যায় থেকে আমাদের যে শিটে দেওয়া আছে শিটের এমসিকিউগুলো সলভ করলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা ইজিলি সলভ করতে পারবে। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।